কৃষ্ণপক্ষ পাঠ করে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের হৃদয় ছোঁয়া এক প্রেমের উপন্যাস কৃষ্ণপক্ষ। এই উপন্যাস সম্পর্কে লেখক নিজেই তার অত্যন্ত প্রিয় লেখা হিসেবে উল্লেখ করেছেন। কৃষ্ণপক্ষ উপন্যাসটি সম্প্রতি 2016 সনে চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। উপন্যাসটি উৎসর্গ করেছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল বায়েস ভূঁইয়াকে। পর্ব 1। নোটটা বদলাইয়া দেন আফা, সিরা নোট। অরুর গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। 20 টাকার একটা নোটই তার কাছে আছে, ছেঁড়া নোট বদলবে কোত্থেকে? অরু গলার স্বর স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে করতে বলল, কই দেখি নোটটা। রিকশাওয়ালার মুখে অহংকার মেশানো বিজয়ীর হাসি। সেরা নোট আবিষ্কার করে সে খুব খুশি, যেন সে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ফেলেছে। অরু বলল, কই আমি তো ছেঁড়া দেখছি না। রিকশাওয়ালা তাচ্ছিল্যের ভঙ্গি করে বলল, নজর দিয়া দেখেন। অরু নজর দিয়ে দেখল, হ্যাঁ ছেঁড়া, ছিঁড়ে দুখণ্ড করা। এসকোস টেপ দিয়ে এত সাবধানে জোড়া লাগানো যে রিকশাওয়ালা ছাড়া অন্য কারো বোঝার উপায় নেই। কি আফা, বিশ্বাস হইল? অরু ক্ষীণ গলায় বলল, শোনো, আমার কাছে আর কোনো টাকা নেই, এই একটাই নোট। তুমি এক কাজ করো, পুরোটাই নিয়ে যাও। সিরা নোট দিয়া ফায়দা কি? ফায়দা আছে, গুলিস্তানে ছেঁড়া নোট বদলায় দেয়। 2 টাকা বাটা রাখবে, 20 টাকার বদলে তুমি পাবে 18 টাকা, 10 টাকা লাভ। আমার লাভের দরকার নাই। এখন আমি টাকা পাবো কোথায়? বলেছি না আমার কাছে একটাই নোট। টাকা পয়সা না নিয়ে রিকশাতে উঠেন কেন? ভুল করে উঠি। তুমি ভুল করো না? মাঝে মাঝে বৃষ্টির দিনে প্লাস্টিকের পর্দা ছাড়া চলে আসো না? যুক্তি রিকশাওয়ালাকে কাবু করলো না, সে ক্রুদ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইল। অরু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি মিনিট 10 অপেক্ষা করো, তোমাকে ভালো নোট দেব। রিকশার সিটে বসে আরাম করে চা খাও। ফ্লাক্সে করে এক ছেলে ঘুরে ঘুরে চা বিক্রি করছে। অরু তাকে ডেকে বলল, তুমি এই রিকশাওয়ালাকে 1 কাপ চা দাও। রিকশাওয়ালা খানিকটা হকচকিয়ে গেল। এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি সে আগে কখনো হয়নি। অরু ঘড়ি দেখল, 4:07। কাঁটায় কাঁটায় 4টার সময় তার আসার কথা, সে তাই এসেছে। কিন্তু মুহিবের খোঁজ নেই। সে মনে হয় আজও দেরি করবে। আজকের এই দিনটিতেও সে কি সময় মতো আসবে না? 20-21 বছরের একটি মেয়ের পক্ষে একা একা অপেক্ষা করা যে কি যন্ত্রণা তা কজন জানে। সেজে গুজে একা দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে সবাই খানিকটা কৌতূহল, খানিকটা করুণা এবং খানিকটা তাচ্ছিল্য নিয়ে তাকায়। বুড়োরা এমন ভঙ্গি করে যেন দেশ রসাতলে যাচ্ছে। সংসদ ভবনের এই রাস্তাটা এখন বলতে গেলে বুড়োদের দখলে। সকাল বিকাল এদের দেখা যায় হাঁটাহাঁটি করছে, স্বাস্থ্য রক্ষা যে করেই হোক আরো কিছুদিন বাঁচতেই হবে। সমাজের অনাচার দেখে নাক সিটকাতে হবে, কিছুতেই মরা চলবে না। রিকশাওয়ালা চা খেতে খেতে তীক্ষ্ণ দৃষ্টিতে অরুকে দেখছে। এও এক যন্ত্রণা। একজন কেউ তাকিয়ে থাকলে কিছুতেই স্বাভাবিক হওয়া যায় না। অরু আবার ঘড়ি দেখল, মাত্র 5 মিনিট পার হয়েছে। সময় কি পুরোপুরি থেমে আছে, না ঘড়ি বন্ধ?
মুহিবকে এতক্ষণে দেখা গেল, লম্বা লম্বা পা ফেলে ছুটতে ছুটতে আসছে। কোনো দিকে তাকাচ্ছে না। অরু ডাকলো, এই! মুহিব থমকে দাঁড়ালো। যেদিক থেকে শব্দ এসেছে সেদিকে না তাকিয়ে সে অন্যদিকে তাকাচ্ছে। কি যে অদ্ভুত কাণ্ড কারখানা! রাগে অরুর গা জ্বলে যাচ্ছে। আজকের দিনে সে এমন বিশ্রী পোশাক পরে এলো কি করে? কে বলেছে তাকে পাঞ্জাবি পরতে? কটকটে হলুদ রঙের সিল্কের পাঞ্জাবিতে তাকে কি যে বিশ্রী দেখাচ্ছে তা বোধহয় সে নিজেও জানে না। আয়না দিয়ে নিশ্চয়ই নিজেকে দেখেনি। অরু গলা উঁচিয়ে ডাকলো, এই এই! মুহিব তাকালো এবং হেসে ফেলল। সেই হাসি এতই সুন্দর যে অরু তার দেরি করে উপস্থিত হবার অপরাধ অর্ধেক ক্ষমা করে দিল। কটকটে হলুদ পাঞ্জাবি পরার অপরাধ অবশ্যই এখনো ক্ষমা করা যাচ্ছে না। তাড়াতাড়ি আসতে গিয়ে দেরি হয়ে গেল। ভেবে রেখেছিলাম আজ অন্তত 1 ঘন্টা আগে উপস্থিত হব। গাড়ি জোগাড় করতে গিয়ে... কে তোমাকে গাড়ি জোগাড় করতে বলেছে? কেউ বলেনি, ভাবলাম। কোথায় তোমার গাড়ি? তেল লেবার জন্য পেট্রোল পাম্পে থেমেছিল, তারপরে আর স্টার্ট নিচ্ছে না। ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে এসেছো? খুব দূর না, আসাদ গেট পেট্রোল পাম্প। ভাঙতি টাকা আছে তোমার কাছে? আছে। দেখি, আমাকে 10 টাকা দাও, আর ওই চাওয়ালা ছেলেটাকে 1 কাপ চায়ের দাম দাও। অরু টাকা নিয়ে রিক্সাওয়ালার দিকে এগিয়ে গেল। হাসি মুখে বলল, এই নাও 10 টাকা, 8 টাকা রিক্সা ভাড়া, 2 টাকা ওয়েটিং চার্জ। তার ইচ্ছা ছিল কিছু কঠিন কথা রিক্সাওয়ালাকে বলা হলো না। আজ একটা শুভ দিন, আজ তাদের বিয়ে। এই দিনে কঠিন কথা বলা সম্ভব না, তবে 21 বছর জীবনের অনেক কথাই সে পরবর্তী সময়ে মনে করতে পারবে না। কিন্তু আজকের দিনের সব কথা মনে থাকবে। কি দরকার আজ ঝগড়া করার? বরং রিক্সাওয়ালার নাম জিজ্ঞেস করা যাক। এই রিক্সায় করেই না হয় কাজী অফিসে যাওয়া যাবে। যে রিক্সায় করে তারা বিয়ে করতে গেল, সে রিক্সাওয়ালার নাম জানা রইল। এটা কিন্তু মন্দ না। তোমার নাম কি? আমারে জিগান? হ্যাঁ, আমার নাম সুরুজ মিয়া। সুরুজ মিয়া, আমরা খিলগাঁও কাজী অফিসে যাব। আজ আমাদের বিয়ে, তুমি কি নিয়ে যাবে আমাদের? রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বলছে না। মনে হচ্ছে সে গভীর সমস্যায় পড়ে গেছে। এতক্ষণ যাকে তুমি তুমি করে বলছিল, এখন অরু তাকে কি মনে করে যেন আপনি বলল। আপনি চিন্তা করে একটা ডিসিশনে আসুন। বেশি সময় নেবেন না, আমরা দেরি করতে পারবো না। অরু মুহিবের দিকে এগিয়ে গেল। মুহিব সিগারেটের দোকান থেকে সিগারেট কিনছে। সে কখনো একটার বেশি কিনে না, আজ 1 প্যাকেট কিনে ফেলল। সিগারেট ধরাতে ধরাতে বলল, অরু, তুমি কি তোমাদের বাড়ির কাউকে বিয়ের ব্যাপারে কিছু বলেছ? অরু বলল, না, তবে রাত 10টা নাগাদ সবাই জেনে যাবে। একটা চিঠি লিখে খামের মুখ বন্ধ করে বড় আবার টেবিলে রেখে এসেছি। আপা বিয়ে বাড়িতে গেছে, 10টা নাগাদ ফিরবে, তারপর হইচই বেঁধে যাবে। বাবার স্ট্রোক না হলেই হয়। কি লিখেছো চিঠিতে? 3 লাইনের চিঠি, আজ বিয়ে করছি তাই লেখা। কিভাবে লেখা? ল্যাঙ্গুয়েজটা কি? 3 লাইনে তো খুব কাব্যিক ল্যাঙ্গুয়েজ হয় না, তবু যথাসাধ্য চেষ্টা করেছি। কাকে বিয়ে করছো এইসব কিছু লেখনি তো? না,
শুধু লিখলাম একটি বেকার এবং আপাত দৃষ্টিতে অপদার্থ যুবককে বিয়ে করছি। আমার মনে হচ্ছে না আমি কোনো অপরাধ করছি, তারপরেও ক্ষমা প্রার্থনা করছি। আপা, তুমি বাবা মাকে শান্ত করবে এবং বুঝিয়ে বলবে। মুহিব শুকনো গলায় বলল, তোমার বাবা মার রিয়াকশন কি হবে? কি করে বলবো কি হবে? তাদের কোনো মেয়ে তো এর আগে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেনি, এই প্রথম এবং এই শেষ। চলো রওনা হওয়া যাক। তারা রিকশায় উঠল। মুহিব বলল, ভোট তুলে দিব? না। খারাপ লাগছে ওরও? খারাপও লাগছে না, আবার ভালোও লাগছে না। মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি, জ্বর জ্বর লাগছে। দেখো তো জ্বর কিনা। না, জ্বর নেই। ওরও হাসতে হাসতে বলল, জ্বর নেই বলে হাত সরিয়ে নিলে কেন? লজ্জা লাগছে? আজ কেন জানি অন্য দিনের চেয়ে অনেক বেশি লজ্জা লাগছে। আজ মনে হচ্ছে পৃথিবীর সবাই তাকিয়ে আছে আমার দিকে। তাকিয়ে আছে তো বটেই, তাকিয়ে আছে তোমার হলুদ পাঞ্জাবির জন্য। তুমি দয়া করে আজ রাতে এই পাঞ্জাবি পরিয়ে ফেলবে। আচ্ছা। ওরু হালকা গলায় বলল, বিয়ের পর আমরা যাব কোথায়? বাসর কোথায় হবে এই কথা জিজ্ঞেস করছো? ওরু অস্পষ্ট স্বরে বলল, বজলুর বাসায়। বজলু কে? আমার স্কুল জীবনের বন্ধু, অতি ভালো ছেলে। গত বছর বিয়ে করেছে। তার বউটা তার চেয়েও ভালো। ওরা একটা ঘর আমাদের জন্য ছেড়ে দিয়েছে, ফুল টুল দিয়ে সাজিয়ে হুলস্থুল করেছে। অপরিচিত কারোর বাসায় উঠতে আমার ইচ্ছে করছে না। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বললেই তোমার মনে হবে ওরা পরিচিত না। ওরা অপরিচিত না, খুবই পরিচিত। তাছাড়া আমার আর কোনো জায়গাও নেই যেখানে তোমাকে নিয়ে যেতে পারি। তুমি তোমার আপাকে সব খুলে বলবে বলেছিলে? বলেছ? না, বলনি কেন? কাল বলবো, আপাকে একটা সারপ্রাইজ দিব। উনি রাগ করবেন না? পাগল, আপার রাগ করার ক্ষমতাই নেই। আবার একটা সিগারেট ধরিয়েছ, একটু আগেই নাকটা খেলে। টেনশন বোধ করছি। ওর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এই যে তোমার পাশে বসেছি, শেষবারের মতো বন্ধুর পাশে বসেছি, এরপর বসবো স্বামীর পাশে। স্বামী কি বন্ধু না? গল্প উপন্যাসে বন্ধু, বাস্তবে না। বাস্তবের স্বামীরা যতটা না বন্ধু, তার চেয়েও বেশি অভিভাবক। মুহিব গম্ভীর গলায় বলল, তুমি ভুল করছো অরু, আমি তোমার বন্ধুই থাকবো। অরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, থাকলে তো ভালোই। তোমার মনে কোনো সন্দেহ আছে? আছে, এটা তুলে দাও। আসলেই সবাই আমাদের দিকে তাকাচ্ছে। সবচেয়ে বেশি তাকাচ্ছে আমাদের রিক্সাওয়ালা। যেভাবে সে পিছন ফিরে ফিরে তার রিক্সা চালাচ্ছে, মনে হয় অ্যাক্সিডেন্ট করবে। মুহিব হুট তুলে দিল। ওরও বলল, আজ কত তারিখ বলো তো? 11 ডিসেম্বর। বাংলা কত? জানি না বাংলা কত। ওরও ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আজ আমাদের বিয়ে, আর আজকের বাংলা তারিখটা তোমার জানার ইচ্ছে হলো না? আজ 26শে অগ্রহায়ণ। ও আচ্ছা, 26শে অগ্রহায়ণ। আর আমাদের রিক্সাওয়ালার নাম হচ্ছে সুরুজ মিয়া। তার নামটাও মনে রাখা দরকার। তার রিক্সায় করে বিয়ে করতে যাচ্ছি। মুহিব কিছু বলল না। ওরও বলল, ভালো করে দেখো তো জ্বর কিনা। এত খারাপ লাগছে কেন? মাথা ঘুরছে।
ফুলের জর্দা দিয়ে পান খেলে যেমন লাগে তেমন লাগছে। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, ধরো আর আধা ঘন্টা। অরু ঘড়িতে দেখলো তাদের বিয়ের পুরো অনুষ্ঠান শেষ হতে মাত্র 16 মিনিট লাগলো। কাজী সাহেবের কাছে অনুষ্ঠানটা হয়তো খুব বোরিং লাগছে। তিনি কয়েকবার হাই তুললেন এবং যন্ত্রের মতো বললেন, এইখানে সই করেন, তারিখ দেন। অরু গোটা গোটা করে লিখল, অরুণা চৌধুরী। বিয়ের অনুষ্ঠান শেষ। কি আশ্চর্য! কটকটে হলুদ পাঞ্জাবি গায়ে পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন তার স্বামী। এই জীবনের সবচেয়ে কাছের মানুষ। কোনো ভুল হয়নি তো? প্রচন্ড বড় কোনো ভুল, যে ভুল এই জীবনে আর শুধরানো যাবে না। অরুর পানির পিপাসা পেয়ে গেল। কাজী সাহেবকে সে কি বলবে? পানির কথা নাকি মহিবকে বলবে? মহিবের সঙ্গে কথা বলতে লজ্জা লাগছে, মুখের দিকে তাকাতেও লজ্জা লাগছে, মহিবকে অন্যরকম লাগছে। ও আচ্ছা, এখন বোঝা গেল, বাবু চুল কেটেছেন, নতুন হেয়ার স্টাইল। বজলু এগিয়ে এসে বলল, ভাবি চলুন যাওয়া যাক। ভাবি ডাকটা কি অদ্ভুত শোনাচ্ছে, গা শিরশির করে। অরুণের শব্দে ঘর থেকে বেরুলো। মহিবের অন্য বন্ধুরা কেউ এখনো তাকে কিছু বলেনি। একজন শুধু তাকে বলেছে, কংগ্রাচুলেশনস ভাবি, বলে হাতে একটা গোলাপ ফুল দিয়েছে। ফুলটার দিকে তাকাতেও কেন যেন লজ্জা লাগছে। গোলাপ ফুল দেয়া মানুষটা বলল, কোথাও বসে এক কাপ চা কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়, কাছেই একটা ভালো কনফেকশনারি দোকান আছে, যাবে? বজলু বলল, না না, স্ট্রেইট আমার বাসায় চল, কেক কেনা আছে, কেক কাটা হবে, রেনুকে চা রেডি রাখতে বলেছি। গাড়িতে উঠ সবাই, গাড়িতে উঠো। মুহিব, তুই ভাবিকে নিয়ে ড্রাইভারের পাশে বস, আমরা সবাই পেছনে আছি। অরুর প্রচন্ড পানির পিপাসা পাচ্ছে। মনে হচ্ছে এক গ্লাস পানি খেতে না পারলে সে মরে যাবে। বজলু নামের মানুষটার বাসায় তার যেতে একেবারেই ইচ্ছে করছে না। এমন কোথাও যেতে ইচ্ছে করছে যেখানে একটা মানুষ নেই, খুব নির্জন কোনো জায়গা, যেখানে শুধু সে এবং মুহিব থাকবে, আর কেউ থাকবে না, কেউ না। বজলুর স্ত্রী রওশন আরাকেও অরুর পছন্দ হলো না। মেয়েটা এক সেকেন্ডের জন্য না থেমে কথা বলে যাচ্ছে, ক্রমাগত কথা, ছোটাছুটিও করছে অকারণে। এই সামান্য সময়ে একটা গ্লাস ভেঙেছে, টেবিল ক্লথের উপর পায়েস ফেলে দিয়েছে। সামান্য চা দেয়া নিয়ে সে যে কথাগুলি বলল তা হচ্ছে, ও মা, এখনো চা দিলাম না, ঠান্ডা হয়ে গেছে বোধ হয়। ঠান্ডা হলে ঠান্ডা চা খেতে হবে, আমি আবার গরম করতে পারবো না। সারাক্ষণ চুলার পাশে বসে থাকলে গল্প করব কখন? চায়ে কিন্তু চিনি দেই নাই, যার যার দরকার নিয়ে নেবেন। সরি, চিনি বোধ হয় দেয়া হয়েছে, আগে চেখে দেখেন। এখানে ডায়াবেটিসওয়ালা কেউ আছে? থাকলে আওয়াজ দিন। আর শুনুন, চায়ের কাপে সিগারেট ফেলবেন না, চায়ের কাপে সিগারেট ফেললে ওই চা জোর করে খাইয়ে দেব। মাই গড, চামচ দেয়া হয়নি। মহিব অরুকে বলল, একটু বারান্দায় এসো তো। অরু বারান্দায় এসে ক্লান্ত গলায় বলল, সবাই এত কথা বলছে, আমার একেবারে মাথা ধরে গেছে। এরা বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। তুমি কি কিছুক্ষণ রেস্ট নেবে? রেস্ট নিতে চাইলে পাশের ঘরে চলে যাও, তোমাকে দেখে মনে হচ্ছে শরীর খারাপ করেছে। প্রচন্ড মাথা ধরেছে আর শুধু পানির পিপাসা হচ্ছে। 3 গ্লাস পানি খেয়েছি, তবু পিপাসা মিটছে না। মাথা ধরা কি খুব বেশি? দাঁড়াও, প্যারাসিটামল এনে দিচ্ছি। শোনো অরু, আমাকে ঘন্টা খানেকের জন্য একটু বাইরে যেতে হবে। অরু হকচকিয়ে গেল, গম্ভীর গলায় বলল, কেন?
আমার দুলাভাই বলে রেখেছে যেন ঠিক সন্ধ্যা 7:30টায় অফিসে তার সঙ্গে দেখা করি। তার কথা তো তোমাকে বলেছি, দেখা না করলে স্ট্রেইট বলবে বের হয়ে যাও। ওরও দুঃখিত গলায় বলল, আজকের দিনটা তুমি আলাদা রাখতে পারলে না? বলতে পারলে না যে তোমার কাজ আছে? মহিব অস্পষ্ট স্বরে বলল, না ওরও বলতে পারিনি। দুলাভাইকে এটা বলা সম্ভব না। তাছাড়া আমার ক্ষীণ সন্দেহ কি জানো, চাকরিটা কোনো ব্যাপার হতে পারে। উনি হয়তো কিছু ব্যবস্থা করেছেন। ইচ্ছা করলে তো তিনি পারেন। তুমি ঘন্টা খানিক থাকো, আমি চলে আসবো। এই বাড়িতে আমার এক সেকেন্ডও থাকতে ইচ্ছে করছে না। তোমার বন্ধু পত্নীকে আমার অসহ্য বোধ হচ্ছে। ও কিন্তু খুব ভালো মেয়ে, ওরও কথা বেশি বলে কিন্তু মেয়ে চমৎকার। আমার একটা জেনারেল অবজারভেশন কি জানো, যারা কথা বেশি বলে তারা মানুষ ভালো হয়। যাও তুমি ভিতরে গিয়ে বসো, 1 ঘন্টার বেশি আমি 1 সেকেন্ডও দেরি করবো না, অনেস্ট। 1 ঘন্টার বেশি আমাকে যদি এ বাড়িতে থাকতে হয়, আমি দম বন্ধ হয়ে মারা যাব। ওই মহিলাটিকে আমার অসহ্য বোধ হচ্ছে। কথা শেষ হবার আগেই বারান্দায় রওশনারাকে দেখা গেল। সে চেঁচিয়ে বলল, কাজ কারবার এর মধ্যেই শুরু হয়ে গেল? সারা রাত তো ভাই পড়েই আছে, বারান্দায় দাঁড়িয়ে ভালোবাসাবাসি না করলে হয় না? অরুর অসহ্য বোধ হলেও সে হাসার ভঙ্গি করলো। এই মহিলা কিছুক্ষণ আগে তাকে ভয়ঙ্কর গা জ্বালা ধরানোর মতো কিছু কথা বলেছেন। অরুর ইচ্ছা করছিল গলা চেপে ধরতে। রওশনারা ভালো মানুষের মতো তাকে ডেকে পাশের ঘরে নিয়ে গেছে। গায়ে হাত রেখে কথা বলা শুরু করেছে। এই দেখো ভাই, তোমাদের বাসর ঘর পছন্দ হয় কিনা দেখো। অরুর পছন্দ হলো। ঘরটা আসলেই সুন্দর করে সাজানো। বালিশের ওয়্যার এবং বিছানার চাদর হালকা গোলাপি। গোলাপি চাদরে বেলি ফুল এবং গোলাপ দিয়ে নানান রকমের নকশা করা। খাটের পাশে সাইড টেবিলে ফুলদানি ভর্তি গোলাপ। ঘরের অন্য প্রান্তে একটা টেবিলে পানির জগ এবং গ্লাস, একটা ফ্ল্যাক্স এবং চায়ের কাপও দেখা যাচ্ছে। ঘরের 4 কোণায় 4টা ঘিয়ের প্রদীপ জ্বলছে। অরু ভাই শোনো, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। বাসরাতে ঘর কখনো অন্ধকার করতে নেই, এই জন্যই প্রদীপ নেভাবে না। ভয়ের কিচ্ছু নেই, তোমরা কি করছো বা করছো না আমরা দেখতে আসবো না। দ্বিতীয় কথা হচ্ছে, ফ্লাক্সে চা আছে, টিফিন বক্সে কেক, বিস্কিট এবং লাড্ডু আছে। গল্প করতে করতে রাত 3টা, 3:30টার দিকে খিদে পেয়ে যাবে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কি হয়েছে শোনো, এমন খিদে পেয়ে গেল, হি হি হি। পেটের খিদে কি আর চুমু খেলে মেটে? কি ভাই ঠিক না? তোমাদের জন্য এই কারণেই সব খাবার দাবার দিয়ে দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রেখেছি তোমাদের তোষকের নিচে। ইম্পর্টেন্ট জিনিসটা কি বলো তো? জানি না। বিয়ের রাতেই তুমি নিশ্চয়ই প্রেগনেন্ট হতে চাও না, যাতে না হতে হয় সেই ব্যবস্থা। এটাও ভাই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। এখন তুমি আমাকে অসভ্য ভাবছো, পরে আমাকে থ্যাঙ্কস দেবে, বুঝলে? ওর কোনো কথা বলেনি, কথা বলতে ইচ্ছে করেনি। মহিব যে 1 ঘন্টা থাকবে না, সেই 1 ঘন্টা তার কি করে কাটবে ভেবেই অস্থির লাগছে। তাছাড়া মাথা ধরাটা বাড়ছে, নির্ঘাত জ্বর এসে গেছে, বমি বমি ভাবও হচ্ছে। মহিব তার দুলাভাই ইস্ট এশিয়াটিক লিমিটেডের জেনারেল ম্যানেজার শফিকুর রহমান সাহেবের ঘরের দরজা ফাঁক করে মাথা ঢুকাল। শফিকুর রহমান বললেন, অপেক্ষা করো, আমি তোমাকে ডাকবো। বলেই তিনি হাত ঘড়ির দিকে তাকালেন। 7:05 বাজে। মহিবকে 7টায় আসতে বলেছিলেন, সে 5 মিনিট দেরি করে এসেছে। শফিকুর রহমান সাহেবের এই অফিস ঘরটি বেশ চমকালো। ওয়াল টু ওয়াল কার্পেট, বিশাল আকৃতির সেক্রেটারিয়েট টেবিলে 3টা টেলিফোন। একটা টেলিফোনের রং লাল, মনে হয় কোনো মিনিস্টারের ঘর। এয়ার কুলার আছে, এই শীতেও এয়ার কুলার চালু করা, বিজ বিজ শব্দ হচ্ছে। মাথার উপর খুব আস্তে ফ্যান ঘুরছে। শফিকুর
শফিকুর রহমান মাঝে মাঝেই রাত 9টা-10টা পর্যন্ত অফিস করে থাকেন। তিনি মানুষটা ছোটখাটো, তবে তাকে দেখলেই মনে হয় ঈশ্বর এ জাতীয় মানুষদের এক্সিকিউটিভ বস বানানোর জন্যই বিশেষ করে তৈরি করেছেন। তাদের গলার স্বর এয়ার কুলারের হাওয়ার মতোই শীতল, মেজাজেও শীতল। তবে সেই শীতল মেজাজের সামনে এসে দাঁড়ালে বুকের রক্তও শীতল হয়ে যায়। ঠিক 7:20 সময় শফিকুর রহমান বেল টিপলেন। দরজা খুলে ঢুকলো। তিনি বিরক্ত গলায় বললেন, তোমাকে ডাকিনি, তুমি বসো, যত সময় ডাক। বেয়ারাকে ডেকেছি চা দেবার জন্য। একটা কাজ ছিল দুলা ভাই। আমিও তোমাকে কাজেই ডেকেছি, অকাজে ডাকিনি, অপেক্ষা করো। মুহিব ঘর থেকে বের হয়ে ওয়েটিং রুমে বসলো। শফিকুর রহমান তাকে কফি দেওয়ার নির্দেশ দিয়ে টেলিফোন নিয়ে বসলেন। বিদেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগের জন্য এই সময়টাই উত্তম। কিছু জরুরি ট্রানজ্যাকশন টেলিফোনের মাধ্যমেই হবে। এলসি সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। রাত 8টায় মুহিব আবার উকি দিল, ক্ষীণ গলায় ডাকলো, দুলা ভাই। শফিকুর রহমান ফাইল দেখছিলেন, ফাইল থেকে চোখ তুললেন না। মুহিব বলল, আমার খুব জরুরি একটা কাজ ছিল। শফিকুর রহমান শীতল গলায় বললেন, তোমার সঙ্গে জরুরি কথা আছে বলেই তোমাকে আসতে বলেছি, গসিপ করার জন্য ডাকি। তারপরেও তুমি যদি মনে করো তোমার কাজ অসম্ভব জরুরি, তাহলে চলে যেতে পারো, তোমাকে বেঁধে রাখা হয়। তিনি টেলিফোন তুলে ডায়াল করা শুরু করলেন। মুহিব ফিরে গেল আগের জায়গায়। তার মুখে থুথু জমতে শুরু করেছে, অসম্ভব রাগ লাগছে। ইচ্ছে করছে পুরো অফিসটা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিতে। তার সামনেই অ্যাশট্রে, তবু সে ইচ্ছে করে কার্পেটে সিগারেটের ছাই ফেলছে। অফিস অ্যাটেন্ডেন্ট রফিক মিয়ার অবস্থাও তার মতো। সাহেব অফিসে আছেন বলে সেও যেতে পারছে না। শুকনো মুখে বারান্দায় হাঁটাহাঁটি করছে। কিছু করার নেই বলেই বোধহয় মুহিবকে এসে জিজ্ঞেস করল, এই বছর শীত কেমন বুঝতেছেন স্যার? মুহিব কোনো কথা বলল না, যদিও তার বলতে ইচ্ছে করছে, কাছে আসো রফিক মিয়া, তোমার গালে একটা চড় দিই, চড় খেলে বুঝবে শীত কত প্রকার। মুহিবের ডাক পড়ল রাত 10টায়। রফিকুর রহমান হাই তুলতে তুলতে বললেন, সরি, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। তোমাকে কি কফি দেয়া হয়েছে? জি। দাঁড়িয়ে আছো কেন, বসো। মুহিব বলল, মনে মনে বলল, আপনাকে আমি কোনো কালেই পছন্দ করিনি, ভবিষ্যতেও করব না। সে সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ যে আমি ভবিষ্যতে কখনো আপনাকে পছন্দ করব। আপনি অতি কুৎসিত একটি প্রাণী। মাকড়সা দেখলে মানুষের যেমন গা ঘিন ঘিন করে, আপনাকে দেখলেও আমার অবিকল সেই রকম গা ঘিন ঘিন করে। এখন আপনাকে দেখাচ্ছে একটা মাকড়সার মতো, মেয়ে মাকড়সা, যে পেটে ডিম নিয়ে ঘুরে বেড়ায়। মুহিব, জি, তোমাকে চিটাগাং যেতে হবে। মুহিবের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল, বুক ধকধক করতে লাগলো। মনে হচ্ছে মাকড়সাটা এখন বলবে আজ রাতেই যেতে হবে। তুই নালিশিটায়। মুহিব চাপা গলায় বলল, কখন যেতে হবে? দি আর্লিয়ার দি বেটার। ভোরের ট্রেনে যেতে পারো, কিংবা দুপুরের দিকে যেতে পারো। দুপুরে অফিসের একটা গাড়ি চিটাগাং যাবে, যেটা তুমি প্রেফার করো। তোমার জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। কি চাকরি, বেতন কত, সব চিটাগাং গেলেই জানবে। টেলিফোনে কথা বলে রেখেছি, আজ দুপুরেই কনফার্ম করা হয়েছে। 6-7 হাজার টাকা বেতন হবার কথা, তার চেয়ে বেশিও হতে পারে। সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে কোয়ার্টার আছে, যতদূর শুনেছি ভালো কোয়ার্টার। বিদেশে ট্রেনিংয়ের সুযোগ পাবে,
সব সুযোগ কাজে লাগাতে পারলে অল্প সময়ে ভালো উন্নতি করবে। মুহিবের হৃৎপিণ্ড এমন লাফাচ্ছে যে মনে হচ্ছে গলা দিয়ে বের হয়ে আসবে। গলার ফুটো ছোট বলে বেরোতে পারছে না। এটা স্বপ্ন দৃশ্য নয় তো? চেয়ারে বসে সে হয়তো ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে স্বপ্ন দৃশ্য খুব বাস্তব হয়। দুলাভাই তার দিকে তাকিয়ে আছেন। স্বপ্ন দৃশ্য হলেও এই মানুষটাকে ধন্যবাদ সূচক কিছু বলা উচিত। মুহিব ফ্যাসে গলায় বলল, থ্যাঙ্কস দুলাভাই। আমাকে থ্যাঙ্কস দেবার দরকার নেই। তুমি আমাকে পছন্দ করো না তা আমি জানি। আমিও যে তোমাকে পছন্দ করি তাও না। যাই হোক, কাজকর্ম ঠিক মতো করবে। রেসপন্সিবিলিটি নামক ব্যাপারটা আত্মস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে? এখন তাহলে যাও। মানুষটাকে এখন আর মাকড়সার মতো লাগছে না, বরং সুন্দর লাগছে। সুন্দর। ঘর থেকে বেরোবার সময় দরজায় ধাক্কা খেয়ে কপালের একটা অংশ ফুলে গেল। ব্যথা লাগছে। এটা তাহলে স্বপ্ন নয়। স্বপ্নে শারীরিক ব্যথা বোধ থাকে না। মুহিব আশঙ্কা করছিল রাত 11টায় সে যখন উপস্থিত হবে ওর অসম্ভব রাগ করবে, কেঁদে টেঁদে একাকার করবে। সেরকম কিছু হলো না। ওর হাসি মুখে বলল, আমি ভাবলাম তুমি পালিয়ে গেছো, প্রচন্ড খিদে লেগেছে, এসো খেতে বসি। আদর্শ বাঙালি স্ত্রীদের মতো না খেয়ে বসে আছি। মুহিব বলল, ওরা কোথায়? ওরা হাসতে হাসতে বলল, তুমি চলে যাবার কিছুক্ষণ পরেই তোমার অন্য বন্ধুরা চলে গেল। তারপর মজার একটা ব্যাপার হলো, তোমার প্রিয় বন্ধু বজলু এবং রওশনারা ভাবি অকারণে তুমুল ঝগড়া শুরু করলেন। সে এক দেখার মতো দৃশ্য। আমি হতভম্ব। এত অল্প সময়ে ঝগড়া ক্লাইম্যাক্সে চলে যেতে পারে তা আমার জানা ছিল না। রওশনারা ভাবি কাঁদতে কাঁদতে বললেন, আমি থাকবো না তোমার সঙ্গে। তোমার বন্ধু বললেন, আমি কি নাইলনের দড়ি দিয়ে তোমাকে বেঁধে রেখেছি? গো অ্যাওয়ে। তুমি চলে গেলে তুমি প্রাণে বেঁচে যাবে। তুমি আমার লাইফ হেল্প করে দিয়েছো। তারপরে ভাবি উল্কার বেগে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি তোমার বন্ধুকে বললাম, আপনি দেখছেন কি, ওনাকে আটকান। বজলু সাহেব গম্ভীর গলায় বললেন, আমি আটকাবো কেন? আমার কিসের দায়? আপদ বিদে হয়েছে, ভালো হয়েছে। তার আধ ঘন্টা পরই বজলু সাহেবের মাথা ঠান্ডা হলো। উনি নরম গলায় বললেন, আমার মিস্টেক হয়েছে, খুবই খারাপ লাগছে। কি করা যায় বলুন তো? ও গেছে তার ভাইয়ের বাড়ি, নিয়ে আসি, কি বলেন? আমি কিছু বলার আগেই উনি উল্কার মতো বের হয়ে গেলেন। সে থেকে আমি একা বসে আছি। সে কি, আর কেউ নেই? একটা কাজের মেয়ে আছে। সে বলল সপ্তাহে এই ঘটনা 2 থেকে 3 বার হয়। সাধারণত হয় সন্ধ্যার দিকে। বেগম সাহেব তার ভাইয়ের বাসায় চলে যান। সাহেব যান তার পিছু পিছু। রাত 12টা-1টার দিকে ভাই গাড়ি করে দুজনকে পৌঁছে দিয়ে যায়। তার মানে কি এই যে এ বাড়িতে আমরা এখন মাত্র দুজন? কাজের মেয়েটি আছে, সে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। কোনো কাজকর্ম না থাকলে এরা অতি দ্রুত ঘুমিয়ে পড়তে পারে। ওরা হাসতে হাসতে বলল, ও ঘুমোচ্ছে, দাঁড়াও ওকে দেখে দিচ্ছি, খাবার গরম করুক। ডাকতে হবে না, খাবার যা গরম করো তুমি করো, আমি পাশে দাঁড়িয়ে ডিরেকশন দেব। তোমার মাথা ধরা সেরেছে? ঘর ফাঁকা হওয়া মাত্র মাথা ধরা চলে গেল। ওর রান্নাঘরে ঢুকলো। ওর পেছনে পেছনে গেল মুহিব। ওর থালা বাসন হাঁড়ি কুড়ি এমনভাবে নাড়ছে যেন এই রান্নাঘর তার দীর্ঘদিনের ছিল, তার নিজেরই যেন বাড়িঘর। মুহিব বলল, একটা থালায় খাবার গরম করে দাও, রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে ফেলি। ওরু বলল, এক্সেলেন্ট আইডিয়া। মেনু কি? পোলাও টোলাও করে হুলস্থুল করেছেন। মুহিব বলল, নিজেরা বোধ হয় না খেয়ে আছে। ওরু প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, বিয়ের রাতে আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, শুধু জানতে চাচ্ছি কি মনে করে তুমি এত দেরি করলে? ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে যে করনি তা অনুমান করতে পারছি। তোমার দুলাভাই তোমাকে আটকে ফেলেছিলেন, এই তো ব্যাপার।
তুমি তার হাত থেকে বের হয়ে আসতে পারলে না? একটি রাতের জন্য কি এই সাহস দেখানো যেত না? মুহিব বলল, তুমি কিন্তু ঝগড়ার সুরে কথা বলা শুরু করেছো। আর ঝগড়া করলে সারা জীবন ঝগড়া হবে। এসো, আজ রাতটা হেসে হেসে পার করব। আমি 11টা হাসির গল্প রেডি করে রেখেছি, শুনবে আর হাসতে হাসতে ভেঙে পড়বে। 11টা গল্পের মধ্যে 5টা ভদ্র গল্প আর 2টা হচ্ছে মিডনাইট স্পেশাল, রাত 12টার পর বলেছে। অরু বলল, খবরদার কোনো অশ্লীল গল্প চলবে না। অশ্লীল গল্প বললে আমি কিন্তু খুব রাগ করবো। পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলি হচ্ছে অশ্লীল গল্প। আমি পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলি শুনতে চাচ্ছি না, তুমি বরং কম মজার গল্পগুলি বলো। এখন শুরু করো, তার আগে জানতে চাচ্ছি কপাল ফাটালে কি করে? মুহিব বলল, দুঃখে মানুষের কপাল ফাটে, আমারটা ফেটেছে আনন্দে। পরে তোমাকে গুছিয়ে বলবো, এখন শুনো হিস্ট্রি নাম্বার 1। স্যার ক্লাসে পড়াচ্ছেন, শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন। এক ছাত্র তাই শুনে অবাক হয়ে বলল, সে কি স্যার, শেরশাহর আগে কি ঘোড়া ডাকতে পারতো না? ওরু হাসতে হাসতে বিষম খেল। হাসির শব্দে ঘুম ভেঙে কাজের মেয়েটি উঠে এসেছে। সে দুজনকে রান্নাঘরে দেখে বেশ অবাক হলো। ওরু বলল, এই শোনো, তোমার তো খাওয়া হয়ে গেছে, তোমার ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। থালা বাসন কিচ্ছু ধুতে হবে না, আমি দরজা টরজা খুব ভালো মতো বন্ধ করে ঘুমোতে যাব। মুহিব বলল, সময় নষ্ট করার কোনো মানে হয় না। দ্বিতীয় গল্পটি শোনো। রোগশয্যায় শায়িতা স্ত্রী কাঁদো কাঁদো গলায় স্বামীকে বলছে, আমি জানি আমি মারা গেলে তুমি বাঁচো, তাই না? স্বামী স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এমন নির্মম সত্য কথা এভাবে বলতে নেই লক্ষ্মী সোনা, একটু ঘুমানোর চেষ্টা করো। ওরু এই গল্পে হাসলো না, বিরক্ত স্বরে বলল, মেয়েদের ছোট করা হয় যেসব গল্পে, সেসব শুনতে আমার ভালো লাগে না। এই গল্পে কোথায় মেয়েদের ছোট করা হলো? ছোট করা হয়েছে, তুমি বুঝবে না। কোথায় ছোট করা হয়েছে বুঝিয়ে বলো। আমি একটা সহজ রসিকতা করলাম, মেয়েদের কোথায় ছোট করা হলো? ওরু বলল, আলাপ আলোচনা আবার কিন্তু ঝগড়ার দিকে টার্ন নিচ্ছে। আমি মজার কিছু গল্প বলার চেষ্টা করছি, তুমি যদি সেগুলো ঝগড়ায় নিয়ে যাও আমি কি করব? গল্প বলা বন্ধ করে চলো ঘুমোতে যাই, অসম্ভব ঘুম পাচ্ছে। মুহিব বলল, আজ তো ঘুমানোর কথা না, পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী পাবে না যারা বাসরাত ঘুমিয়ে কাটিয়েছে। ওরু বলল, আমরা তাহলে হব ব্যতিক্রম, আমরা বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে পড়বো, এক ঘুমে রাত কাবার করে দেবো। আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য ঘুমোতে দেবো না, দরকার হলে গায়ে সিগারেটের স্ট্যাকা দিব। দ্যাট রিমাইন্ডস মি, শোবার ঘরে তুমি কিন্তু সিগারেট ধরাতে পারবে না, ফুলের গন্ধে ঘর মমা করছে। তুমি সিগারেটের ধোঁয়ায় ঘর দুর্গন্ধ করে ফেলবে, তা হতে দেব না। দয়া করে সিগারেট যা খাওয়ার এই রান্নাঘরে খেয়ে যাও, আর গা থেকে পাঞ্জাবিটা খুলে দাও, আমি এখনই এটা পোড়াবো। সত্যি পোড়াবে? হ্যাঁ সত্যি, খুলো, এখনই খুলো। কি পাগলামি করছো? কোনো পাগলামি করছি না, যা বলছি সুস্থ মাথায় বলছি। আমি তোমার পাঞ্জাবি পোড়াবই। এটা হবে আমাদের জীবনের একটা ইন্টারেস্টিং ঘটনা। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাসরাতে কি করেছো, আমি বলবো স্বামীর পাঞ্জাবি পরিয়ে ছাই বানিয়েছি। যে পাঞ্জাবি পরে বিয়ে করেছি সে পাঞ্জাবি আমি পোড়াতে দেব না, যত্ন করে তুলে রাখবো। আমার ছেলে এই পাঞ্জাবি পরে বিয়ে করতে যাবে। পাঞ্জাবি পোড়ানো হলো না, তারা একসঙ্গে শোয়ার ঘরে ঢুকলো। ওরু বলল, তুমি শুয়ে পড়ো, আমি 5:30 আসছি। সিল্কের শাড়ি পরে আমি ঘুমোতে পারবো না, রওশনারা ভাবির কাছ থেকে আমি একটা সুতির শাড়ি রেখে দিয়েছি। মনে বলল, শাড়ি পাল্টে আসতে চাচ্ছ আসো, কিন্তু খবরদার ঘুমের নাম মুখে আনবে না, সারা রাত জেগে থাকতে হবে। আচ্ছা
বলছে যাও সারা রাত জেগে থাকবে, হাই তুলতে পারবে না এবং বলতে পারবে না যে ঘুম পাচ্ছে। আচ্ছা বাবা যাও, বলবো না। শাড়ি পাল্টে এসে অরু দেখে মুহিব ঘুমোচ্ছে। কারো ঘুম। অরু তাকে জাগালো না। মাথার কাছে বসে মাথায় হাত বোলাতে বোলাতে অসংখ্যবার বলল, আমি তোমাকে কতটুকু ভালোবাসি তা তুমি কোনোদিনও জানবে না, তোমার পক্ষে জানা সম্ভব নয়। পৃথিবীতে আজ এই মুহূর্তে আমার চেয়ে সুখী মেয়ে কেউ নেই। তার চোখে পানি এসে গেল। ঘরের চার কোনায় ঘিয়ের প্রদীপ জ্বলছে, ফুলের গন্ধে বাতাস সুরভিত। শেষ রাতে আকাশে চাঁদ উঠল। প্রদীপের আলোর সঙ্গে চাঁদের আলো মাখামাখি হয়ে নতুন এক ধরনের আলো তৈরি হলো। অরুর খুব ইচ্ছা করছে ঘুম ভাঙিয়ে মুহিবকে অদ্ভুত আলো দেখায়, কিন্তু বেচারা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে।